স্বাধীনতার 54 বছর পরও একজন শিক্ষকের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। সেটা কোথায়? টপ টু বটম, অর্থাৎ আমি একজন প্রভাষক, আমি নবম গ্রেডে চাকরি করি, অথচ আমার বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। অর্থাৎ 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে আপনি বাংলাদেশের কোনো জায়গাতে আপনি কোনো আপনি পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন না। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছে তাদের 3 দফা দাবি আন্দোলনের অংশ হিসেবে কিন্তু আজ শাহবাগ মোড় অবরোধ করেছেন। তারা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন। তাদের কিন্তু দুপুরে একটা আলটিমেটাম ছিল যে তাদের যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা কিন্তু এখানে অবরোধ করার কথা ছিল না, কিন্তু তাদের দাবি যেহেতু দুপুর 12টায় মেনে নেওয়া হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ অবরোধ করেছেন। এখন শাহবাগ অবরোধ করে কিন্তু তাদের সেই 3 দফা দাবি আন্দোলন করছে এবং তাদের এই দাবি যদি আন্দোলন না হয় তারা কিন্তু কঠোরভাবে আন্দোলন করবে। আপনাদের যদি দেখাতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি শাহবাগ মোড়ে, যে আমার পিছনে যে শিক্ষকরা আছেন তাদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জেলায় থেকে যে শিক্ষকরা আছেন তাদের কিন্তু একটাই দাবি যে তাদের 3 দফা দাবি আন্দোলনের অংশ হিসাবে কিন্তু তারা এই বলছে যে তাদের বেতনের যে 20% বাসাবাড়ি এবং চিকিৎসা ভাতার ক্ষেত্রে যে 1500 টাকা এবং কর্মচারী যারা আছে তাদের উৎসব ভাতা হিসাবে 75% ভাতার কথা বলছে। তবে এই যে আন্দোলন দুপুরে আলটিমেটাম, তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান করছে রোববার থেকে। সেখানে অবস্থান করার পরে যখন তাদের আলটিমেটাম আজ দুপুরে প্রজ্ঞাপন হওয়ার কথা একটা আলটিমেটাম ছিল, কিন্তু সেই আলটিমেটাম যখন কোনো বাস্তবায়ন হয় নাই, সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্নভাবে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছে। শহীদ মিনার থেকে মিছিল করে এসে তারা শাহবাগের সব দিকে যে যান চলাচল বন্ধ করে দেন। মূল বেতনের 20% এবং ন্যূনতম 3000 টাকা বাড়ি ভাড়া, শিক্ষক কর্মচারীদের জন্য 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% উন্নীত করা। রোববার থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। এরা গিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে পুলিশ জলকামান এবং লাঠিচার্জ গ্রেনেড ফেলে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আজ দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি হলে শাহবাগ অবরোধের হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষকরা, কিন্তু সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু তারা আবারও কিন্তু শাহবাগ অবরোধ করেছেন এবং বিভিন্ন তাদের সেই একই দাবি যে 3 দফা দাবি তাদের যদি না মানা হয় তারা কঠোর অবস্থানে যাবে। যে আমরা এখন যে আমাদের এখানে যারা শিক্ষক আছে তারা কিন্তু 3 দিন 4 দিন যাবত এখানে অবস্থান করছে এবং তাদের এই অবস্থান শেষ পর্যন্ত যদি কোনো বাস্তবায়নে তারা কি পরিকল্পনা করছে এবং আপনারা সেটা নিয়ে কি পরিকল্পনা করছেন এবং এরপরে কি অবস্থানে যাবে? আসলে দেখুন, আজকে 4 দিন হতে চললো এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রাস্তায় পড়ে আছে। শিক্ষকদেরকে বলা হচ্ছে জাতির বিবেক, শিক্ষকরা জাতির মেরুদণ্ড সোজা করে, অথচ আজকে রাস্তায় শিক্ষকরা, সারা বাংলাদেশের 2 কোটি শিক্ষার্থী, তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এবং এই শিক্ষকরা কেন রাস্তায় দাঁড়িয়ে আছে এবং শিক্ষকরা কেন, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি হচ্ছে আমাদের এই যে কর্তা ব্যক্তি যারা রয়েছে, যারা শিক্ষা ক্ষেত্রটাকে অর্থাৎ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক সমাজকে তারা সমাজের মূল স্রোতধারার বাইরে রেখেছে। স্বাধীনতার 54 বছর পরও একজন শিক্ষকের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। সেটা কোথায়? টপ টু বটম, অর্থাৎ আমি একজন প্রভাষক, আমি নবম গ্রেডে চাকরি করি, অথচ আমার বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। অর্থাৎ 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে আপনি বাংলাদেশের কোনো জায়গাতে আপনি কোনো আপনি পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, কিন্তু শিক্ষকরা বঞ্চনা শিকার হয়ে রইল। আমাদের ছোট্ট একটা দাবি ছিল, ন্যায্য দাবি, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা উৎসব ভাতা এবং 75% আমাদের কর্মচারীদের জন্য উৎসব ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা সহ। আপনি দেখুন যে এই দাবিটা কিন্তু আমাদের এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট মেনে নিয়েছে। মেনে নেওয়ার পর আমরা যখন 13ই আগস্টে যখন আসলাম, আসার পর 2 মাস পার হয়ে গেল, আমরা তাদেরকে আলটিমেটাম দিলাম। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলল যে আপনারা প্রজ্ঞাপন দেন। ইভেন আমাদের যেদিন প্রথম দিন আমাদের আন্দোলন শুরু হলো প্রেস ক্লাবে, তখন আমরা বলেছি যে প্রেস ক্লাবে যদি আমাদের প্রজ্ঞাপন যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা রাস্তাতে থাকবো না, আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা সুশীল সমাজের মানুষ, বুদ্ধিজীবী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, তারা প্রত্যেকেই বলেছে আমাদের শিক্ষক কর্মচারীদের দাবি যৌক্তিক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষকদের জন্য যখন টাকার কথা যখন ওঠে তখন রাষ্ট্রের কোনো টাকা থাকে না। টাকা থাকে কাদের জন্য? টাকা থাকে আগামী সরকারে কোন মন্ত্রী আসবে তার জন্য কোটি কোটি টাকার গাড়ি কেনার টাকা থাকে।
টাকা থাকে কাদের জন্য? টাকা থাকে হচ্ছে একটা প্রকল্প হাতে নিবে, সেই প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশ যাওয়ার নামে শত শত কোটি টাকা যখন হচ্ছে খরচ করে ফেলে, সেইটার জন্য আসলে টাকা থাকে। তো শিক্ষকদেরকে বঞ্চিত অভুক্ত রেখে এই দেশ এবং এই জাতির যে কাঙ্ক্ষিত মানোন্নয়ন সেটি আসলে সম্ভব নয়। যে দর্শক আপনারা জানছিলেন যে শিক্ষকদের দাবি কিন্তু রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশাদারী মানুষই কিন্তু সংহতি জানিয়েছেন, কিন্তু তারপরেও তাদের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না, তাদের সেই প্রজ্ঞাপন কেনই এই করা হচ্ছে না। আমি আরেকজন এক শিক্ষকের সাথে কথা বলবো যে আপনারা এখানে কতদিন যাবত অবস্থান করছেন এবং আপনারা কিভাবে আছেন, জীবনযাপন করছেন এখানে? জি, আজকে আমরা অবস্থান কর্মসূচি 4র্থ দিন। আমরা গত আগস্টের 13 তারিখ কিন্তু আমরা কর্মসূচি পালন করি। সেই জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে হিসাব চাওয়া হয়। আমাদের নেতৃবৃন্দ ওই 20% হিসাব কিন্তু দেওয়া হয়। আপনারা আপনাদের কাছে জানিয়ে রাখি যে আপনারা সুন্দরভাবে বুঝবেন যে ওনারা কেমন আমলা, ওনারা হিসাবটা পর্যন্ত আমাদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে নিতে হয়। আচ্ছা, বেশ ভালো কথা, আমাদেরকে দিবে, আমাদের সুবিধা, আমাদের ন্যায্যতা আমরা পাবো, সেই প্রাপ্যতার হিসাব আমাদের দিতে কোনো অসুবিধা নেই। আমরা আমাদের নেতৃবৃন্দ হিসাবটা মন্ত্রণালয়ে দেওয়া হয় তাদের চাওয়া আলোকে। তার মানে ধরেই নিতে পারি আমাদের 20% চাওয়া তারা মেনে নিয়েছে, বিদায়ী তারা হিসাব চেয়েছে নেতৃবৃন্দদের কাছে, আর নেতৃবৃন্দরাও তাদের কথা অনুযায়ী হিসাব কিন্তু জমা দিয়েছে। আর হিসাব দেওয়ার পরবর্তীতে মন্ত্রণালয় থেকে 3টা অধিদপ্তর থেকে হিসাব আবার নতুন করে হিসাব নেওয়া হয়। সেই হিসাবটাও কিন্তু স্লট আকারে নেওয়া হয়েছে, 5%, 10%, 15%, 20%। এইখানে একটা বিষয় যে এইখানে কিসের মারপেচ, কার ইঙ্গিতে, কাদের ইন্দোরে এই মারপেচটা হলো, 4 স্লটে হলো কেন? আমরা তো 20% চেয়েছিলাম আর 20% হিসাব দেওয়া হয়েছিল। সেখানে 5%, 10%, 15, 20 এইভাবে কেন হইলো না যে 20, 25, 30 কিংবা 40, 45 এরকম না হয়ে কেন এরকম 5 পর্যন্ত গেল? আরো দুঃখের পরিতাপের বিষয়, গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে হঠাৎ করে যেই 5 তারিখে ওই 20% হিসাবটা শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার কথা, সেই হিসাব চিঠিটা দেওয়ার পূর্বেই 500 টাকা আমাদেরকে তামাশা শুরু 500 টাকা প্রজ্ঞাপন জারি করে দেওয়া হয়। আর সেই 500 টাকার প্রজ্ঞাপন জারি করেই আমাদের সকল শিক্ষক সমাজের গায়ে একেবারে আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের দাবানল জেলে উঠেছে, আমাদেরকে কটাক্ষ করা হয়েছে, অর্থাৎ অপমান করা হয়েছে। একজন ভিক্ষুকের চাইতেও আরো মানহানি বলে আমি মনে করব আমাদের এই শিক্ষক সমাজদেরকে নিয়ে এরকম তামাশাটা তারা করেছে। তো আমরা আলটিমেটাম দিয়েছি, যদি প্রথম দিনই যদি আমাদের 20% প্রজ্ঞাপন জারি করতো আমরা এই রাজপথ ছেড়ে যেতাম। দ্বিতীয় দিনও সেদিনও তারা প্রজ্ঞাপন জারি করলো না। তৃতীয় দিন আজকে 4র্থ দিন চলে, এখনো পর্যন্ত নাগাদ প্রজ্ঞাপন জারি হয় নাই। যদি জারি না করে প্রজ্ঞাপন 20% এবং মেডিকেল ভাতা 15%, 1500 টাকার প্রজ্ঞাপন জারি না করে, আমি সরকার বাহাদুরকে বলে দেব, এই শিক্ষক সমাজের যারা শিক্ষক সমাজ জাতি গড়ার কারিগর, এরাই যাদেরকে পড়িয়ে দিয়েছে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজ কিন্তু জুলাই বিপ্লবে তারা তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই দেশ থেকে বিগত সরকার হটিয়েছে, বিতাড়িত হয়েছে। আর এই ছাত্ররার মাধ্যমে এবং আপামর জনতা, সাধারণ জনগণ আপনারা কিন্তু ভোটে নির্বাচিত হয়ে আসেন, আপনাদের সম্মানার্থে আপনাদেরকে সম্মানের চেয়ারে বসিয়েছে। আমাদের এই শিক্ষক সমাজ অবহেলিত হওয়ার জন্য, এই শিক্ষক সমাজ তামাশার পাত্র হওয়ার জন্য কি আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছি? আমরা তো এখন মনে হইতেছে বড়ই ভুল করে ফেলেছি মনে হচ্ছে। দর্শক একটা বিষয় জানি যে তারা শিক্ষকরা কিন্তু বলছেন তাদের সাথে একটা তামাশা করা হচ্ছে, তাদের যে স্বল্প পরিমাণ যে একটা যুক্তি, তাদের 4 দিন হয়ে গেলে কিন্তু তাদের দাবি কোনোভাবেই মানা হচ্ছে না। সেই ক্ষেত্রে যে এই যে আন্দোলন, তারা কিন্তু কঠোরভাবে বিভিন্ন এই যদি আন্দোলন, তাদের দাবি যদি না মানা হয়, যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকরা আছেন, তারা যদি তাদের এই ন্যায্য দাবি যদি না মানা হয়, তাহলে কিন্তু কঠোর আন্দোলন যাবে। আমি এখানে শুধু শিক্ষকদেরই না, এখানে কিন্তু স্কুল প্রতিষ্ঠানের কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন, তারাও কিন্তু এখান থেকে আসলে নানাভাবে প্রবাহিত হচ্ছে, তাদের ক্লাস বন্ধ, তারা কিন্তু ক্লাস করতে পারছে না। সেই হিসাবে যদি আমি একজন শিক্ষককে বলি যে এই আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আপনারা ঢাকাতে অবস্থান করছেন এবং আপনার জেলায় অবস্থান করছেন, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যে ক্লাসে যাওয়ার পরেও ক্লাস করতে পারছে না, সেই হিসাবে জাতির জন্য কতটা ক্ষতি হতে পারে এবং কিভাবে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতি পড়তে পারে? হ্যাঁ, ক্লাস না হলে তো শিক্ষার্থীরা অবশ্যই ক্ষতির মুখে পড়বে এবং অনেক বড়ই ক্ষতির মুখে পড়বে, কিন্তু এর জন্য দায়িত্ব সরকার বাহাদুরকে নিতে হবে।
আমাদের এই সামান্য দাবিটুকু যদি তারা মেনে নেয়, দ্রুত মেনে নিয়ে প্রজ্ঞাপন দেয়, তাহলে তো আমরা আর রাজপথে থাকবো না। আমরা শিক্ষক, আমাদের শ্রেণী কক্ষেই আমাদের মানান, আমরা শ্রেণী কক্ষেই সবচেয়ে পারফেক্ট। কারণ শিক্ষা না দিতে পারলে আমাদেরও তো তেমন মানে অনেক কষ্ট আমাদের মনে। সুতরাং আমি সরকার বাহাদুরকে অনুরোধ করব, দ্রুত প্রজ্ঞাপন দিয়ে আমরা এই রাজপথে না থেকে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাই আর সুশিক্ষিত জাতি গড়ে তুলি। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের কামনা। ধন্যবাদ। দর্শক, যেটা শুনছিলেন এক শিক্ষকের কাছে, তারা বলছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু ক্লাসে ফিরতে চান, তারা শিক্ষার্থীদের আবারও ক্লাস করাতে চান, কিন্তু তাদের এই ন্যায্য দাবি না মানলে কিন্তু তারা ফিরতে পারছে না। তো এটা শিক্ষকরা যে যাচ্ছে না, এতে জাতির জন্য একটা দুঃখের জন্য। দর্শক, আপনাদের আরেকটা বিষয় জানাতে চাই যে দুপুরে তাদের যে আলটিমেটাম ছিল প্রজ্ঞাপন জারি হবে, সেই প্রজ্ঞাপন জারি না হওয়ার কারণে তারা কিন্তু শাহবাগ অবরোধ করেছেন। শাহবাগ অবরোধ করার পরেই কিন্তু তারা ওখানে অবরোধ করে কিন্তু বিভিন্ন ভাবে মিছিল, মিটিং এবং বিভিন্ন অবস্থান কর্মসূচি নিচ্ছেন। তো আপনাকে যদি আমি পিছনে দেখাতে যাই যে পুলিশ শাহবাগ অবরোধ করার পরে কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে তাদের কিন্তু অবস্থান কর্মসূচি এখানে স্তব্ধ করে দিয়েছে এবং পুলিশ খুব নিরাপত্তায় আছে। তো এখন একটা কথাই এখানে স্পষ্টভাবে বলা যাচ্ছে যে এই আন্দোলন 4 দিন হয়ে গেলেও এই আন্দোলনের এখনো কোনো গতিপথ হয়নি। যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে হয়তো এই আন্দোলন চলতেই থাকবে, এমনটাই বলছেন শিক্ষকরা। দর্শক, এই ছিল আমার কাছ থেকে শাহবাগ মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।